মধ্যপ্রাচ্যের ক্ষমতার করিডরে এখন একটা চাপা গুঞ্জন, একটা ফিসফাস। দশকের পর দশক ধরে যে সিংহাসনটা একেবারে অটুট ছিল সেটা এখন খালি। আর এর পেছনে আছে একটা আকস্মিক হামলা, যা কিনা সব হিসাব নিকাশ একদম পাল্টে দিয়েছে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। হ্যাঁ, তিনি হলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানে ইরানের সামরিক বাহিনী, বিচার বিভাগ, দেশের বড় বড় সব সিদ্ধান্ত সবকিছু চলত তার এক ইশারায়। বলা যায় তার কথাই ছিল ইরানের শেষ কথা, চূড়ান্ত আইন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এক বিধ্বংসী যৌথ হামলায় তার অধ্যায়ের অবসান। আর এর সাথে সাথেই ইরানের ক্ষমতার একেবারে কেন্দ্রে তৈরি হয়েছে এক বিরাট শূন্যতা। এখন শুধু ইরান না, গোটা বিশ্বই তাকিয়ে আছে একটাই প্রশ্নের উত্তরের দিকে, এরপর কি হতে চলেছে। কাগজে কলমে তো অনেক নিয়মকানুন আছে, তাই না? কিন্তু আসল খেলাটা তো হয় পর্দার আড়ালে। তাহলে প্রশ্নটা হলো, এরপর কি হবে, সেই সিদ্ধান্তটা আসলে কে নেবে? আজকের এই আলোচনায় আমরা সেই গোপন সত্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো খামেনির মৃত্যুর পর এখন পালা হচ্ছে নতুন উত্তরাধিকারী খোঁজার। ইরানের সংবিধান অনুযায়ী একটা প্রক্রিয়াও আছে, কিন্তু এই প্রক্রিয়াটা কি আসলেই ততটা সহজ যতটা বাইরে থেকে দেখে মনে হয়? সর্বোচ্চ নেতা পথটা শুধু নামে সর্বোচ্চ না, ক্ষমতায়ও তাই। ভাবুন তো একবার, এই একজন ব্যক্তির হাতেই থাকে সামরিক বাহিনী, বিচার বিভাগ, দেশের সব বড় বড় নীতি। তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, এমনকি প্রেসিডেন্টকেও তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। এক কথায় তিনি দেশের চূড়ান্ত ধর্মীয় আর রাজনৈতিক অভিভাবক। বুঝতেই পারছেন এই পদের জন্য লড়াইটা কতটা তীব্র হতে পারে। আচ্ছা, সংবিধান অনুযায়ী তাহলে এই নতুন সর্বোচ্চ নেতা কে হবেন, সেই সিদ্ধান্তটা কে নেয়? এর দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশেষ গোষ্ঠীর হাতে। চলুন তো দেখি কারাই ভাগ্যবিধাতারে। মাত্র ৮৮ জন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৮৮ জন ধর্মীয় বিশেষজ্ঞ বা মুজতাহিদকে নিয়ে তৈরি এই পরিষদ। এদেরকেই বলা হয় বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। আর কাগজে কলমে এরাই জনগণের সরাসরি ভোটে ৮ বছরের জন্য নির্বাচিত হন। এই পরিষদের ক্ষমতা কিন্তু কাগজে কলমে অসম্ভব। মানে সংবিধান অনুযায়ী তারা শুধু নতুন সর্বোচ্চ নেতাকে নিয়োগই করে না, তার কাজের ওপর নজরও রাখতে পারে। এমনকি তত্ত্ব অনুযায়ী দরকার পড়লে তারা সর্বোচ্চ নেতাকে তার পদ থেকে সরিয়েও দিতে পারে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। দেখুন কি লেখা আছে। এই পরিষদ কখনোই কোনো ক্ষমতাশীল সর্বোচ্চ নেতাকে বরখাস্ত করেনি বা তার কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তোলেনি। মানেটা কি দাঁড়ালো? সাংবিধানিক ক্ষমতা থাকা সত্ত্বেও বাস্তবে এই পরিষদটা একটা রাবার স্ট্যাম্পের মতো, যারা কখনোই সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখায়নি। তাহলে আসল ক্ষমতাটা আসলে কোথায়? এবার তাহলে চলুন সেই সব আসল খেলোয়াড়দের কথা জেনে নেওয়া যাক, যারা সরকারি প্রক্রিয়ার বাইরে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ে। তারাই ঠিক করে দেয় উত্তরাধিকারের এই লড়াইয়ে কে জিতবে। ব্যাপারটা আরও জটিল। ওই যে ৮৮ জন সদস্যের কথা বললাম, তারা চাইলেই কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারে না। তাদের প্রত্যেককে আগে ছাড়পত্র নিতে হয় ১২ সদস্যের আরও একটা সংস্থার কাছ থেকে, যার নাম অভিভাবক পরিষদ বা গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিলই হল আসল গেটকিপার। তারাই ঠিক করে দেয় কে যোগ্য আর কে নয়। এই স্লাইডটা দেখুন, পুরো সিস্টেমটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সর্বোচ্চ নেতা নিজে গার্ডিয়ান কাউন্সিলের অর্ধেক সদস্যকে নিয়োগ দেন। এরপর সেই গার্ডিয়ান কাউন্সিল বিশেষজ্ঞ পরিষদের প্রার্থীদের যাচাই বাছাই করে অনুমোদন দেয়। আর সবশেষে সেই নির্বাচিত বিশেষজ্ঞ পরিষদই আবার পরবর্তী সর্বোচ্চ নেতাকে বেছে নেয়। এটা একটা নিখুঁত চক্র, তাই না? যা নিশ্চিত করে যে ক্ষমতা সবসময় বিশ্বস্ত আর অনুগতদের হাতেই থাকবে। সংবিধান আর এসব পরিষদের বাইরেও ইরানের সবচেয়ে বড় শক্তি হল আইআরজিসি, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। এটা শুধু একটা সামরিক বাহিনী না, দেশের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সব জায়গায় এদের অসম্ভব প্রভাব। বলা হয় আইআরজিসির সমর্থন ছাড়া কারো পক্ষে সর্বোচ্চ নেতা হওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এই যে এত জটিল একটা ক্ষমতার খেলা, এতে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী ইতোমধ্যেই দৌড়ে এগিয়ে আছেন। চলুন এই লড়াইয়ের মূল খেলোয়াড়দের সাথে একটু পরিচিত হওয়া যাক। দেখুন, একদিকে আছেন প্রয়াত সর্বোচ্চ নেতার নিজের ছেলে মুজতবা খামেনি। তার ক্ষমতার মূল ভিত্তি হল আইআরজিসি আর দেশের গোয়েন্দা সংস্থাগুলো। আর অন্যদিকে আছেন আলী রেজা আরাফি, যিনি কিনা ধর্মীয় প্রতিষ্ঠান আর এস্টাবলিশমেন্টের একজন পরীক্ষিত এবং বিশ্বস্ত মুখ। মুজতবা খামেনি মানে প্রয়াত নেতার ছেলে, তিনি কিন্তু খুব একটা জনসম্মুখে আসেন না, কাজ করেন পর্দার আড়ালে। কিন্তু আইআরজিসি আর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তার সম্পর্ক খুবই গভীর। তবে তাকে যদি সর্বোচ্চ নেতা বানানো হয়, তাহলে একটা বড় প্রশ্ন উঠবে। কারণ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবটাই হয়েছিল বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরুদ্ধে। এখন সেই নেতার ছেলেই যদি নেতা হয়, তাহলে সেটাকে অনেকেই ভালো চোখে দেখবে না। অন্যদিকে আলী রেজা আরাফি কিন্তু একেবারে সিস্টেমের ভেতর থেকে উঠে আসা একজন মানুষ। তিনি ধীরে ধীরে ধাপে ধাপে নিজের জায়গা পাকা করেছেন। তার ধর্মীয় জ্ঞান, প্রশাসনিক দক্ষতা, এই সবকিছুই তাকে কট্টরপন্থী মহলের কাছে একজন নির্ভরযোগ্য প্রার্থী করে তুলেছে। খামেনির মৃত্যুর পর যে অন্তর্বর্তীকালীন কাউন্সিল তৈরি হয়েছে, সেখানেও তিনি আছেন। এই যে নির্বাচন, এই যে ক্ষমতার লড়াই, এটা কিন্তু শুধু ইরানের অভ্যন্তরীণ একটা ব্যাপার নয়।
এর ফলাফলের উপর নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, এমনকি গোটা বিশ্বের রাজনীতির গতিপ্রকৃতিও। এই চারটা দেখুন, পুরো পরিস্থিতিটা এক নজরে বোঝা যাচ্ছে। লড়াইটা মূলত দুটো শিবিরে। একদিকে আইআরজিসির মতো কট্টরপন্থী সামরিক শক্তির সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছেন মোজতাবা খামেনি, আর অন্যদিকে ধর্মীয় এস্টাবলিশমেন্টের পছন্দের প্রার্থী হলেন আলী রেজা আরাফি। মূলত হাসান খোমেনির মতো আরও কিছু প্রার্থীও আছেন, কিন্তু মূল খেলাটা হচ্ছে এই দুজনের মধ্যেই। আর একটা কথা ভুলে গেলে চলবে না, এই ক্ষমতার লড়াইটা কিন্তু শান্ত পরিস্থিতিতে হচ্ছে না। ইরান এখন একটা সক্রিয় আন্তর্জাতিক সংঘাতের মধ্যে আছে। সম্প্রতি বিশেষজ্ঞ পরিষদের ভবনেও ইসরায়েলি হামলা হয়েছে। এই বাইরের চাপ পুরো প্রক্রিয়াটাকে আরও অনেক বেশি জটিল আর অনিশ্চিত করে তুলেছে। এর সাথে আবার যোগ হয়েছে সরাসরি বিদেশি শক্তির মন্তব্য। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা দেখুন। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে বিশ্বের বড় বড় শক্তিগুলো এই নির্বাচনকে খুব কাছ থেকে দেখছে এবং তারা ফলাফলের ওপর প্রভাব ফেলতেও হয়তো চেষ্টা করবে। তাহলে শেষ পর্যন্ত কে বসতে চলেছেন ইরানের সর্বোচ্চ ক্ষমতার সেই আসনে? প্রয়াত নেতার সামরিক সমর্থিত পুত্র, নাকি শাসন ব্যবস্থার একজন বিচক্ষণ ধর্মীয় নেতা? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ইরানের আগামী দিনের পথ চলা, আর সেই ভবিষ্যৎটা এখনও কিন্তু লেখা হয়নি।